মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, আজ আমরা 47তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজি অংশ সমাধান করব এবং শুধু সমাধানই নয়, এবং এটা কেন হয়েছে এবং বাকিগুলো কেন হয়নি সেগুলো সহ ব্যাখ্যা করার চেষ্টা করছি। আশা রাখি ক্লাসটি আপনাদের জন্য অনেক সুন্দর, ফ্রুটফুল এবং শেখার মতো ক্লাস হবে। প্রথমে আমরা একটি কোশ্চেন দেখতে পাচ্ছি, হুইচ ফার্স্ট ইজ অ্যান অ্যাডভার্ব। তার মানে প্রথম কোশ্চেনটি হচ্ছে যে পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশন করতে চেয়েছে যে এখানে চারটি সেন্টেন্স আছে, এই চারটি সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সে ফার্স্ট শব্দটি অ্যাডভার্ব। তাহলে আমরা প্রথমে আগে জানতে হবে যে অ্যাডভার্ব কী জিনিস। অ্যাডভার্ব হচ্ছে, আমরা সংজ্ঞা না জেনে যদি আমরা শুধু প্রশ্নের মাধ্যমে এই অ্যাডভার্বটা জেনে রাখি তাহলেই আমাদের এই জিনিসটা ইজি লাগবে। সেটা হচ্ছে কোনো ভার্বকে কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করলে যদি সুন্দর একটি উত্তর আসে তাহলে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এবং গ্রামাটিক্যালি এই অ্যাডভার্ব শব্দটি তিনটি জিনিসকে মডিফাই করে। অ্যাডভার্ব মডিফাই করে প্রধানত ভার্বকে, তারপর মডিফাই করে অ্যাডজেক্টিভকে, তারপর মডিফাই করে আরও একটি অ্যাডভার্বকে। এই তিনটি জিনিসকে এই অ্যাডভার্ব মডিফাই করে। তাহলে আমরা এই প্রশ্নটা আগে আমরা একটা একটা করে অ্যানালাইসিস করি। প্রথম বাক্যটি আছে ডোন্ট ড্রাইভ সো ফাস্ট, মানে এত দ্রুত ড্রাইভ করো না বা এত দ্রুত চালিও না। তাহলে আমরা এই বাক্যটি দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ রূপ, যে চালিও না বা ড্রাইভ করো না। কীভাবে ড্রাইভ করো না? ফাস্ট মানে দ্রুত। এটি হচ্ছে অ্যাডভার্ব। কীভাবে তার প্রশ্ন করলাম, এটা আমরা অ্যাডভার্ব পেয়ে গেলাম। তারপরে আরেকটি শব্দ আছে সো, এখানে সোটাও অ্যাডভার্ব, কারণ এই সোটাও আবার এই অ্যাডভার্ব ফার্স্টকে মডিফাই করছে। তার মানে এখানে দুটি অ্যাডভার্ব ইউজ করা হয়েছে এই বাক্যে। যেহেতু আমাদের প্রশ্নে শুধুমাত্র ফার্স্ট শব্দটিকে চেয়েছে, সুতরাং আমরা এই শুধু ফার্স্ট উত্তরটাই নিলাম। এখানে সোটাও অ্যাডভার্ব, সেটাও আমি অ্যানালাইসিস করে দিলাম যে অ্যাডভার্ব আরও একটি অ্যাডভার্বকে মডিফাই করে সেটাও অ্যাডভার্ব, তার মানে সোটাও অ্যাডভার্ব। আশা রাখি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে এ নম্বর, ফার্স্ট এই শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। এখন বাকিগুলো কেন নয় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। বি নম্বর প্রশ্নটি হচ্ছে মুসলিমস, এখানে একটি এস আছে, মুসলিমস ফাস্ট ডিউরিং রমাদান। এই ফাস্ট হচ্ছে রোজা রাখা, না খেয়ে থাকা বা উপোস থাকা। এইখানে হচ্ছে ভার্বটা কেন, এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে মুসলিম, আর এই সাবজেক্টের পরে বসেছে ভার্ব। এই ডিউরিংটা এখানে প্রেপোজিশন। ডিউরিং রমাদান মানে রমজানের সময়ে, ডিউরিং মানে সময়ে, রমজানের সময়ে মুসলিমরা রোজা রাখে বা উপোস থাকে। এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে ভার্ব, তার মানে এই অপশনটি আমরা নিব না। তারপর 3 নম্বর যে প্রশ্নটি এসেছে, 3 নম্বর যে কোশ্চেনটি, সেন্টেন্সটি, সেটি হচ্ছে টেকনোলজি ইজ এক্সপ্যান্ডিং অ্যাট এ ফাস্ট পেস। এখন আমরা দেখতে পাচ্ছি বাক্যটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, যার অর্থ হচ্ছে প্রযুক্তি বৃদ্ধি পাচ্ছে অ্যাট এ ফাস্ট পেস। তার মানে এখানে পেস হচ্ছে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, যার ফলে এখানে ফাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, যার ফলে এই ফার্স্ট শব্দটা আমরা নেব না। তার মানে এই অপশনটিও হবে না। তারপরে চতুর্থ যে কোশ্চনটি, উশাসী ওয়েন্ট অন এ 24 আওয়ার ফাস্ট। এখানে আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি যে উশাসী হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে ভার্ব, মানে উশাসী গেল অন এ 24 আওয়ার ফাস্ট। এখানে ফার্স্ট হচ্ছে নাউন, তার কারণ এই প্রেপোজিশনের পরে আবার অবশ্যই একটি নাউন লাগবে, যে নাউনটা হচ্ছে ফার্স্ট। এটা অর্থ হচ্ছে যে উশাসী 24 ঘন্টার উপসে গেল, বা 24 ঘন্টা না খেয়ে থাকার জন্য গেল, বা এখানে আমরা আক্ষরিক অর্থটা, ভাব অর্থটা হচ্ছে উশাসী 24 ঘন্টার উপসে গেল। যার ফলে এই প্রেপোজিশনের পরে যে শব্দগুলো বসেছে এগুলো হচ্ছে
অ্যাডজেক্টিভ 24 আওয়ার, অন এ 24 আওয়ার ফাস্ট, এখানে ফার্স্ট হচ্ছে নাউন, তাহলে আমরা এই অপশনটিও নেব না। এখন আমরা আরেকটি কোশ্চেন আলোচনা করি, সেটি হচ্ছে 2 নম্বর যেটা দেওয়া আছে যে ইট ওয়াজ এ কাওয়ার্ডলি অ্যাটাক অন এ ডিফেন্সলেস ম্যান। এটার বাংলা হচ্ছে এটা ছিল একটা কাপুরুষিত আক্রমণ একজন মানে প্রতিরক্ষাহীন মানুষের উপর। এখন এই বাক্যটা আমরা এখানেও চেয়েছে যে এই যে কাওয়ার্ডলি এই শব্দটি পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশন করতে এসেছে, এটা এই শব্দটি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ না নাউন নাকি কনজাংশন। এখন আমরা এটাও একটু অ্যানালাইসিসের মাধ্যমে চেষ্টা করি। সেটি হচ্ছে বাক্যটি হচ্ছে ইট ওয়াজ, তার মানে এই বাক্যটি হচ্ছে বি ভার্বের পাস্ট ইনডিফিনিট। তাহলে বি ভার্বের পাস্ট ইনডিফিনিটের বাক্য হলে বা বি ভার্বের বাক্য হলে এই এম ইজ আর বা ওয়াজ আরের পরে একটি নাউন থাকে অথবা অ্যাডজেক্টিভ থাকে। যদি নাউন থাকে তাহলে সেই নাউনের আগে একটি আর্টিকেল থাকে, তাহলে এটা হচ্ছে এখানে আর্টিকেল। এখন আমাদের আরেকটা বিষয় জানার যে আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে, আর্টিকেল প্লাস ওয়ান ওয়ার্ড, তাহলে এই ওয়ান ওয়ার্ড যদি শব্দ থাকে তাহলে সেটা হবে নাউন। আর যদি নাউনের আগে মানে আর্টিকেলের পরে যদি দুটি শব্দ থাকে তাহলে পরেরটি নাউন হলে তার আগেরটি হবে অ্যাডজেক্টিভ। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এই আর্টিকেলের পরে এবং এই প্রেপোজিশনের আগে এইটুকুতে আমাদের শব্দ আছে, আর্টিকেলের পরে আছে দুইটা শব্দ, তার মানে পরের শব্দটি হচ্ছে নাউন অ্যাটাক, আর নাউনের আগে আছে বিধায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে কাওয়ার্ডলি শব্দটা এই অ্যাটাকের প্রি মডিফায়ার। আমরা জানি নাউনের প্রি মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ ইউজ করতে হয়। এর আরও একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা হচ্ছে যদি কোনো নাউনের সাথে অ্যালয় যুক্ত থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়, আর যদি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হয় তাহলে সেটা হয় অ্যাডভার্ব। যেমন আমরা এরকম অনেকগুলো শব্দ আমরা জানি, যেমন স্লো, স্লো শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে আমরা অ্যালয় যুক্ত করলে এটা হয়ে গেল অ্যাডভার্ব। আবার আমরা যদি বলি ফাদার, ফাদার শব্দটি হচ্ছে নাউন, এখানে যদি আমরা অ্যালয় যুক্ত করি তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ওই রকমভাবেই কাওয়ার্ড শব্দটি হচ্ছে নাউন, এই নাউনের সাথে অ্যালয় যুক্ত করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে এই বাক্যটি হচ্ছে এই কাওয়ার্ডলি শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ নিঃসন্দেহে। তাহলে আমরা এ নম্বর অ্যাডভার্ব এটা নেব না, বি নম্বর অ্যাডজেক্টিভ এটা নেব, সি নম্বর নাউন নেব না, ডি নম্বর কনজাংশন এটাও নেব না। এখন আমরা 47তম বিসিএসের আরও দুটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। সেই দুটি প্রশ্ন হচ্ছে 3 নম্বর, আমরা ইতিমধ্যে আগে আমরা দুটি প্রশ্ন অ্যানালাইসিস করেছি, এখন আমরা আরও দুটি নিয়ে এসেছি, সেটা অ্যানালাইসিস করব। সেই অ্যানালাইসিসের প্রথম কোশ্চেনটি হচ্ছে দ্য রিভার ফ্লোস পাস্ট দ্য ভিলেজ। এই বাক্যে পাস্ট শব্দটি কোন পার্টস অফ স্পিচ, নাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন? এটা এই কোশ্চেনটা আসলে অনেক সময়ই অনেক পরীক্ষাতেই এসে থাকে এবং এই শব্দটি অনেকেই আমরা বুঝতে পারি না। এর মধ্যে এটা সবাই আমরা ক্রিটিক্যাল প্রশ্ন হিসেবেই মনে করি। আমি আজ এটাকে সহজ করে বোঝানোর চেষ্টা করছি, আশা রাখি যে আমার বোঝানোর পর এই জিনিসটা আপনাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। তার মানে হচ্ছে এই শব্দটি আমরা আগে এই শব্দটি অ্যানালাইসিস করার আগে আমরা সেন্টেন্সটা নিয়ে আলোচনা করি। সেই সেন্টেন্সটির বেলায় এই সেন্টেন্সটি হচ্ছে প্রথম হচ্ছে দ্য রিভার হচ্ছে সাবজেক্ট, ফ্লোস হচ্ছে ভার্ব। এখন এরপরে এই পাস শব্দটির পরে আছে ভিলেজ মানে নাউন। তাহলে আমরা এইখানে একটা জিনিস খেয়াল করি যে ভার্ব এবং নাউন এর মাঝে কি বসে, সেটা হচ্ছে আমরা প্রথম আগে ভার্বের ক্লাসিফিকেশনটা জেনে নেই। ভার্বটা যদি হয় ট্রানজিটিভ ভার্ব তাহলে এরপরে সরাসরি নাউন বসবে, কারণ ট্রানজিটিভ ভার্বের পরে নাউন থাকবে বা অবজেক্ট থাকবে। আর ভার্বটা যদি হয় ইনট্রানজিটিভ তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে বসবে হয় অ্যাডভার্ব বসবে নয়তো প্রেপোজিশন বসবে। এখন এইখানে যেহেতু বলা আছে যে পরে একটি নাউন দেওয়া আছে, তার মানে এখানে অ্যাডভার্ব হওয়ার কোনো কারণ নেই বা কোনো সম্ভাবনা নেই, তার কারণ এই প্রেপোজিশনের পর অবশ্যই একটি নাউন থাকবে। তার মানে এই পাস শব্দটি হচ্ছে এখানে প্রেপোজিশন। এখানে আরও একটি জিনিস আমরা জেনে রাখি যে ভার্ব এবং
এরপরে যে অংশটি থাকে ভার্ব এবং নাউন এর মাঝে যোগসূত্র স্থাপন করে প্রেপোজিশন। প্রেপোজিশনের দুইটা জিনিসের সাথে যোগসূত্র স্থাপন করে, সেটা হচ্ছে দুটি নাউনের মাঝে, দুটি নাউন এর মাঝে বসে প্রেপোজিশন, আর হচ্ছে ভার্ব এবং নাউন এর মাঝে বসে এই প্রেপোজিশন। তার মানে এখানে ভার্বটি হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যেহেতু অ্যাডভার্ব হয়নি, তাহলে নিঃসন্দেহে এটি প্রেপোজিশন, এবং এই প্রেপোজিশনটা হওয়ার কারণ হচ্ছে তারপরে একটি নাউন আছে, এবং প্রেপোজিশনের পরে অবশ্যই একটি নাউন লাগবে। সেই হিসেবে এই পাস্ট শব্দটি হচ্ছে প্রেপোজিশন। তাহলে এই ডি নম্বর হচ্ছে সঠিক। তাহলে সি নম্বর আছে অ্যাডভার্ব, এটা নেব না। এটা আছে ভার্ব, এটাও নেব না। এটা আছে নাউন, তাহলে এটাও নেব না। এখন 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে ইহানা স্লিপস অনলি ফর 4 আওয়ার্স এ নাইট। যার বাংলা হচ্ছে ইহানা প্রতি রাতে মাত্র 4 ঘন্টা ঘুমায়। এই বাক্যটিকে এখানে চাওয়া হয়েছে যে স্লিপস শব্দটি কোন ধরনের ভার্ব, পজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে আমরা কোন ভার্বটি নিব সেটা জানার জন্য আমরা আগে ভার্বের ক্লাসিফিকেশনগুলো নিয়ে একটু আলোচনা করি। যে প্রথম ভার্বটি হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কি, সেটা হচ্ছে যে কর্তা নিজে কোনো কাজ না করে অন্যের দ্বারা কৃত কোনো কাজের ফলাফল যখন নিজে ভোগ করে সেটাকে বলা হয় পজিটিভ ভার্ব। যেমন এরকম ভার্ব আমরা বলে থাকি যে খাই, আমি খাই, এটা আমি নিজেই খাই, এটা হচ্ছে নর্মাল ভার্ব। এই ভার্বটির পজিটিভ ভার্ব হচ্ছে ফিড, মানে খাওয়ানো। তাহলে এটা পজিটিভ ভার্ব নয়। আবার এরকম আরেকটি উদাহরণ যদি বলি আমরা, যে লার্ন মানে নিজে শেখা, এটা হচ্ছে নর্মাল ভার্ব, এটার পজিটিভ ভার্ব হচ্ছে টিচ। তার মানে এই ধরনের ভার্ব এটা নয়। তাহলে স্লিপসটা পজিটিভ ভার্ব নয়। তারপর হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের আমরা জানি একটি বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন অংশ। এই ভার্বের পরে যদি কোনো নাউন বসে তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। বা যে ভার্ব অবজেক্ট গ্রহণ করতে পারে বা ভার্বের পরে নাউন গ্রহণ করতে পারে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বটা কোনো অবজেক্ট গ্রহণ করতে পারে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবং এই ইনট্রানজিটিভ ভার্বটা বের করার একটি ছোট্ট টেকনিক আছে। সেই টেকনিকটি হচ্ছে আমরা যে ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করি, যদি সুন্দর একটি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন আই ইট রাইস, এই বাক্যটি যদি বলি যে আমি খাই, কি খাই, ভাত খাই, তাহলে এটা হচ্ছে অবজেক্ট এবং এটা একই সাথে ট্রানজিটিভ ভার্ব। আবার এই বাক্যটি যদি আমরা বলি যে ইহানা ঘুমায়, কি ঘুমায়, কাকে ঘুমায়, সেটা কিন্তু বলা যায় না। তার মানে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এবং আরও একটি জিনিস আমরা একটু আগে আমরা যে 3 নম্বর কোশ্চেনে আলোচনা করলাম, সেটা হচ্ছে যে ইনট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি কি বসে, প্রেপোজিশন বসে। এখানে স্লিপসের পরে প্রেপোজিশন আছে ফর। তার মানে এইখানে এটাও মানে ইনট্রানজিটিভ ভার্বের একটি উদাহরণ। তার মানে এই সঠিক উত্তর হচ্ছে বি, ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বের ব্যাখ্যাটাও আমরা করে ফেলেছি। তারপরে আরেকটি ভার্ব আছে ফ্যাক্টেটিভ। এই ফ্যাক্টেটিভ ভার্বটা কি, এটা নিয়ে এখন আমাদের আলোচনা করতে হবে। ফ্যাক্টেটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের একটি অবজেক্ট থাকবে। একটি ভার্ব একটা অবজেক্ট গ্রহণ করতে পারে এবং এই অবজেক্ট গ্রহণ করার পরেও যদি সেই বাক্যটি তার অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য ওই অবজেক্টের একটি কমপ্লিমেন্ট লাগে, বা কমপ্লিমেন্ট ছাড়া যদি সেই বাক্যটি তার অর্থ প্রকাশ করতে না পারে, তাহলে সেই ভার্বটি হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। যেমন আমরা এরকম একটি উদাহরণ নেই, উই ইলেক্টেড হিম। আমরা তাকে নির্বাচিত করলাম। এখানে হিম হচ্ছে অবজেক্ট, ইলেক্টেড হচ্ছে ভার্ব, কিন্তু বাক্যটি কিন্তু পরিপূর্ণ এখনো হয় নাই। আমরা তাকে নির্বাচিত করলাম, কি নির্বাচিত করলাম, এরকম একটা প্রশ্ন থেকে যায়। আমরা তাকে নির্বাচিত করলাম, এখানে দিলাম আমরা ক্যাপ্টেন। তাহলে এই ক্যাপ্টেনটা হচ্ছে এই হিমের কমপ্লিমেন্ট, মানে ইলেক্ট ভার্বের কমপ্লিমেন্ট, এই অবজেক্টের কমপ্লিমেন্ট। এই অবজেক্টকে মডিফাই করছে এবং এটা একই সাথে নাউন হবে। এটা আবার নাউন।
এই দুটি যখন একটি নাউন অবজেক্টকে মডিফাই করবে বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে সেটাকে বলা হবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং এরকম যে ভার্বটি একটি অবজেক্টের পাশাপাশি এবং একটি অবজেক্টিভ কমপ্লিমেন্ট গ্রহণ করবে সেটাকে বলা হবে ফ্যাক্টরেটিভ ভার্ব। তাহলে আমরা এটাও নেব না। এই হচ্ছে আমাদের এই দুটি বাক্যের অ্যানালাইসিস।